হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আবার একটা নতুন ক্লাসে নিয়ে এসেছি। আজকে দেখো পরশোর টেস্ট পেপার থেকে 2025 পেজ নাম্বার 386 387, ঠিক আছে। বড় প্রশ্নের ক্লাস চলছে, বড় প্রশ্নের মাধ্যমিক। তো এই যে তোমাদের পরশোর টেস্ট পেপার বইটা আছে, তাহলে তোমরা তাড়াতাড়ি করে এই বইটা হাতে নাও এবং বইটা খুলতে হবে আর আমার সঙ্গেগুলো করতে হবে। এবং ক্লাস শুরু করার আগে ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি করে লাইক করে দাও এবং বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দাও। এবং যারা নতুন আছে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এইরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো দেখো 5-এর প্রশ্নগুলো নিয়েছি। প্রথমে আমাদের 5-এর প্রশ্নগুলো করাবো, কারণ 5 থেকে শুরু তোমাদের বড় প্রশ্নগুলো। তো 5-এর 1-একটা প্রথমে করাবো। তো চলো 5-এর 1-একটা কী বলছে দেখে নেবো আমি। তো বলছে দেখো, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 4,000 টাকার 1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত? আচ্ছা, আমাদের এখানে দেখো 6 মাস অন্তর সুদটা দেয়, পর্ব আমাদের 6 মাস, আর সুদের হারটা বলে দিয়েছে, আসলটাও বলে দিয়েছে, এখানে সময়ও দেওয়া আছে। তো আমাদের সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে আর চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। তো চলো আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব। তো আমরা প্রথমে বের করব সমূল চক্রবৃদ্ধি। তো আমাদের পর্বটা কিন্তু 6 মাস অন্তর বলেছে, সেটা মনে রাখতে হবে। তো আমরা বের করছি সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা কি জানি? P/1 + R, বা এখানে দেখো আমাদের এখানে গুণ হবে 100-র সঙ্গে। কত গুণ হবে? পর্বটা 6 মাস, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করে দাও, তা তোমরা 2 পেয়ে গেলা। তাহলে 100-র সঙ্গে 2 গুণ করবা, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখবা। আর এখানেও 2 গুণ হবে, কার সঙ্গে? n-এর সঙ্গে, ঠিক আছে। 2টা কোথা থেকে পেলাম? এই যে দেখো এখানে বলেছে 6 মাস অন্তর, তাহলে 6 মাস অন্তর বলতে পর্বটা হচ্ছে 6 মাস, তাহলে 12কে পর্বটা দিয়ে 6 মাস অন্তর বলেছে 6 দিয়ে ভাগ করবা, ভাগ করে 2 পেয়ে যাবা। এই 2টা কিন্তু গুণ করতে হবে এখানে আর এখানে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সমূল চক্রবৃদ্ধি পেয়ে যাব। তো আমরা মানগুলো বসাবো। আসল পি এখানে দেওয়া আছে কত? 4,000, তাহলে পি এর জায়গায় লিখবো আমরা 4,000 টাকা 1 + আর কত দেওয়া আছে এখানে? 10%, তাহলে এখানে হচ্ছে 10 আর নিচে 2 × 100। আর এখানে দেখো এখানে হচ্ছে 2 × এবার n কত এখানে লক্ষ্য করো। nটা একটা আমাদের সরল করতে হবে, 1/2 বলেছে, তো এটাকে তোমরা ভাঙালে 2 × 2 = 3, 3/2 পেয়ে যাচ্ছ। তাহলে দেখো n-এর জায়গায় আমরা লিখবো 3/2। এখানে 2 2 কেটে দিবা, এখানেও কাটাকাটি করো, এখানে পেয়ে যাবো 5, তাহলে এখানে 4,000। আর এখানে লক্ষ্য করো এখানে কত পাবা? 105। ভগ্নাংশ যোগ বিয়োগটা যদি আমি করি, 105 আর নিচে 100 আর তার হোল কিউব থেকে যাবে। এটা সলভ করে যেটা হবে সেটা অ্যান্সার আমাদের সমূল চক্রবৃদ্ধি বেরিয়ে আসবে। 4,000 × 105/100, 105/100 3বার গুণ হবে, কিউব আছে, আর একবার 105/100, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমরা যদি কাটাকাটি করি, 2টো শূন্য কেটে দিলাম, আর এই একটা শূন্য কেটে দিলাম আমরা। এখন আমাদের দেখো 4 × 105 আর 105 তিনটে 105 যখন গুণ করবা তোমরা এই গুণফলটা পেয়ে যাবা। তাহলে দেখো এখানে 3টা 105 যে আমি বললাম, সেই গুণফলটা কত পাবা? এখানে পাবা 11, 57, 625, এই সংখ্যাটা পেয়ে যাবা, তাই না? 3টা 105-এর গুণফল, ঠিক আছে। আর নিচে আমাদের দেখো কত আছে? 1 0, এখানে আবার 2টো শূন্য আছে, ঠিক আছে। তাহলে 1000 পেয়ে গেলাম। এবার 4 দিয়ে গুণ করো এই সংখ্যাটাকে, 4 দিয়ে যখন গুণ করবা তোমরা গুণফলটা পেয়ে যাবা। তাহলে দেখো তোমরা এই 4 দিয়ে যদি গুণ করো তাহলে গুণফলটা পাবা 46, 305, 2টো শূন্য। আর নিচে আমাদের কত ছিল? 1000 ছিল, 1000। আচ্ছা, আমি একটা শূন্য কাটছি, আচ্ছা 2টো শূন্যই কেটে দিলাম, কোনো অসুবিধা নাই। এবার যদি ভাগ করো তাহলে একটা শূন্য যদি ভাগ করো তাহলে এখানে 46, 305, একটার পর দশমিক বসে যাবে। আচ্ছা, এখানে তোমরা দশমিক পর একটা শূন্য নিতে পারো, নিলে খুব ভালো দেখায়, অসুবিধা নাই, ঠিক আছে। তো শূন্য নিতে পারো, শূন্য না নিলেও হবে। তা দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম সমূল চক্রবৃদ্ধি। এটা হচ্ছে আমাদের কি? সমূল চক্রবৃদ্ধি। এবার চক্রবৃদ্ধি সুদও বলেছে, তাহলে এবার আমরা চক্রবৃদ্ধির সুদটা বের করবো। তাহলে দেখো আমরা চক্রবৃদ্ধির সুদটা বের করে দেখাচ্ছি। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কী করে পাবো? আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আসলটা বিয়োগ করে দিই, যে আসলটা আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। তাহলে আমাদের দেখো সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 46, 330, আর এদিকে হচ্ছে 50, এখান থেকে মাইনাস করে দাও 4,000,
4000 টাকা। ঠিক আছে, এই টাকাটি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ টাকা। তাহলে এখানে বিয়োগ করো। আচ্ছা, এখানে লক্ষ্য করো, এটা আমাদের 0.50টা আমরা বসিয়ে দিলাম। এখানে 0 নামে যাবে, এখানে 3 নেমে যাবে, এখানে 6 নেমে যাবে, 4 4 মিলে গেল। তাহলে 630.50 টাকা। এটাই আমাদের কি, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তা দেখো আমাদের দুটো অ্যান্সার বলেছিল, এটাও আমাদের একটা অ্যান্সার। সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছিল, এটা অ্যান্সার। আর এই যে চক্রবৃদ্ধি সুদ যেটা বের করতে বলেছিল, এটা আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের অঙ্কটা। 5-এর 2-এর প্রশ্নটা কি বলছে, যে তোমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। মেশিনটির বর্তমান দাম 6000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের দাম কত হবে? সমহার বৃদ্ধির অঙ্ক দিয়েছে আমাদের, তো এখানে হ্রাস বলেছে, এখানে মাইনাস হবে সূত্রে। তো 3 বছর পর মেশিনের দামটা বের করি আমরা। তো লিখব 3 বছর পর মেশিনের দাম হবে। ঠিক আছে, সূত্রটা কি, যেটা আমাদের বর্তমান দাম আছে 6000 ইন্টু 1 মাইনাস দেবা, যেহেতু এখানে হ্রাস হচ্ছে, কমছে 10% হারে, 10% মানে 10/100। সূত্রটা একদম সমূল চক্রবৃদ্ধির মতন। ঠিক আছে, বৃদ্ধিতে প্লাস আর হ্রাস হলে পরে মাইনাস এখানে। আর এখানে হচ্ছে সময়টা 3 বছর, এই যে এনের জায়গায় 3 এখানে, বাস এটা সলভ করলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে 6000, আর এটা দেখো, এটা এখানে কাটাকাটি করে নাও, তাহলে এটা তোমরা পাবা এদিকে 9 আর নিচে 10 পাবা, তার কিউব 6000। এটা দেখো এখানে কত হবে তোমাদের, 9/10, 3 বার গুণ হবে, 9/10 আর 9/10। ঠিক আছে, আচ্ছা দাম বলেছে যেহেতু, তো এটা টাকা দাও, টাকা। তাহলে এখানে 3টা শূন্য, দেখো 3টা শূন্য আমরা কেটে দিতে পারবো। আচ্ছা, এখানে লক্ষ্য করো, 6 নং 54 ইন্টু 9 নং 81 করে দিলাম, এত টাকা। এবার এই দুটো গুণ করবা, এই দুটো গুণ করে পেয়ে যাবা, আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, 54 81 গুণ করে তোমরা কত পাবা, 4374 টাকা। ওকে, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 6-এর প্রশ্নগুলো। 6-এর আগেরটা নিয়েছি, এটা সমাধান অঙ্ক আছে আমাদের, x-3/x+3 মাইনাস x+3/x-3 প্লাস 6/7 = 0। ঠিক আছে, এখান থেকে এক্সের মানটা আমাদের বের করতে হবে। তো চলো প্রথমে আমরা কি করব, আমরা এটাকে ডান দিকে নিয়ে চলে যাই। তাহলে x-3 x+3 মাইনাস x+3 আর নিচে আছে x-3 সমান, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, পূর্ণ সংখ্যা ভাঙিয়ে নাও, 742 42 748, তাহলে এটা 48/7। আচ্ছা, এখানে দেখো, এখানে একটু ভগ্নাংশ যোগ বিয়োগ করবো আমরা, তাহলে লসাগুটা হয়ে যাবে x+3 ইন্টু x-3। উপরে দেখো, এটা যদি আমাদের ভাগগুলি, তাই এটা তো আমাদের কেটে যাবে, যেটা মিলে যাবে ওটা বাদ, আর এটা থেকে গেল, এটা আর এটা দেখো একই আছে দুটো, তাহলে হোল স্কোয়ার করে দাও, x-3 তার হোল স্কোয়ার মাইনাস। এবার এটা মিলে যাচ্ছে, তাহলে এটা আর এটাই গুণ, একই আছে দুটো, x+3 আর x+3 যদি গুণ করো তাহলে হোল স্কোয়ার করতে পারবা। ঠিক আছে, আর এদিকে আমাদের 48/7 আমরা রেখে দিলাম। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে এটা সূত্র পড়ছে, লক্ষ্য করো, এই সূত্রটা আমি এখানে দেখাচ্ছি। তোমাদের একটা সূত্র জানতে হবে, 4ab সূত্র জানতে হবে, 4ab। এই সূত্রটা তোমরা জানবা, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। তার 4ab সূত্রটা দেখো তো, এটাকে যদি a এটাকে b বলো, তো a - b হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো সূত্রটা একটু আমাদের চেঞ্জ হচ্ছে, মাইনাসটা আগে আছে, তাহলে আমরা কী করবো, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের কীভাবে লক্ষ্য করো, তাহলে এটা হয়ে যাবে আমাদের x+3 তার হোল স্কোয়ার মাইনাস x-3 তার হোল স্কোয়ার। আর নিচে আছে যেটা, ওটা বসিয়ে দাও, x+3 আর এখানে x-3, বন্ধনী ক্লোজ। আচ্ছা, এটা মাইনাস ছিল মানটা, এখানে মাইনাস থাকবে, আর এখানে আমরা মাইনাস দিয়ে 48/7 লিখে দেবো। আচ্ছা, এই মাইনাসটা দিয়ে এবার গুণ করে দাও, বা মাইনাসে তোমরা কেটে দিতে পারো, মাইনাস কেটে গেল। এবার লক্ষ্য করে কিন্তু এবার সূত্রটা আমরা ফেলতে পারবো, একদম মিলে গেছে। দেখো a+b, হ্যাঁ a+b তার হোল স্কোয়ার মাইনাস, আবার দেখো a - b তার হোল স্কোয়ার, একদম এটা 4ab সূত্র পরে বসবে। তাহলে এটা আমরা 4a, a বলতে x, b বলতে এখানে 3 আছে, আর নিচে a² - b² সূত্র পড়বে, দেখো a+b × a - b, তাহলে a² - b² মানে 3-এর স্কোয়ার, আর এখানে 48/7 থেকে গেল। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা কাটাকাটি করতে পারি আমরা, এখানে 4 × 1 = 4, 4 দিয়ে 8, আবার 3 × 4 = 12, বা
তো আমাদের উপরে থাকলো শুধু এক্স আর নিচে এস স্কোয়ার মাইনাস এটা 9 আর এখানে 4/7। এবার বর্গগুণ করে দেবো আমরা। যদি গুণ করি তাহলে 4s² এটা হবে আমাদের -4 নং 36 আর সমান সমান 7x। সবাইকে বাঁদিকে টেনে নিব। আচ্ছা আমরা এইদিকে দেখাই, চলে আসবো আমার এইখানে। তাহলে বা সবাইকে বাঁদিকে নিয়ে আসলে হবে 4s² -7x আর -36 = 0। আচ্ছা এবার মিডিল ফ্যাক্টর করবো। দেখো 36 আর 144 গুণ করলে পরে তাহলে 144কে আমরা 16 নং 144, 16 আর 9 ভাঙিয়ে নেবো আমরা। তাহলে এখানে দেখো 4s² আমরা ফ্যাক্টরটা ভাঙাবো 16 - 9, ঠিক আছে। 36 4 গুণ করে 144 আর 16 9 গুণ করে 144 আর বিয়োগ করে দেখো 7 পাবা। এভাবে ফ্যাক্টর ভাঙায়, মিডিল ফ্যাক্টর বলে এটাকে। আর এটা আমরা 0 ধরে নিলাম, 0 আছে দেখে। চলো এটা আমরা সাজিয়ে নিই। গুণ হয়ে যাবে এখানে, এটা মাইনাস মাইনাসে প্লাস, এটা 9x -36 = 0। কমন নাম 4x কমন থেকে গেলো এক্স মাইনাস এখানে 4 আর এখানে প্লাস, এটা কমন যাবে দেখো 9 কমন যাবে, 9 কমন এলে পরে x -4 0। তাহলে এবার কমন যাচ্ছে দেখো x -4টা কমন গেল, পরে থাকে গেল 4x + 9 = 0। এবার হয় অথবা দিয়ে মান বের করে নেব। হয় x -4 = 0, ঠিক আছে। তাহলে এখান থেকে গেলে দেখো আমরা x = 4 পেয়ে গেলাম। অথবা 4x + 9 = 0। তাহলে এখান থেকে দেখো বা 4x = -9, তাহলে বা x = -9/4। দেখো এক্সের দুটো মান পেয়ে গেছি। তাহলে একবারে লিখে দিই ভালো করে। x = পেলাম আমরা কত পেলাম, 4 পেলাম, কমা আর -9/4 পেলাম, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। এবার 6-এর 2 নম্বর প্রশ্ন দেখো বলছে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কম হলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। তো মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। আচ্ছা তাহলে দেখো কমার পূর্বে যে প্রতি ডজন কলমের দাম কত ছিল সেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এখানে লিখি আমি ধরি কমার পূর্বে, দাম কমার পূর্বে যেটাকে, ঠিক আছে, মানে পূর্বে কলমের দাম ছিল, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। ওকে, x টাকা ধরে নিলাম। তাহলে x টাকায় 1 ডজন কলম পাওয়া যায় প্রতি ডজন বলতে, তার মানে বলবো x টাকায় কলম পাওয়া যায় কত, x টাকায় কলম পাওয়া যায় 1 ডজন, ঠিক আছে, 1 ডজন। x টাকায় কলম পাওয়া যায় 1 ডজন। তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় 1/x ডজন। ওকে, আচ্ছা x ডজন। আর 30 টাকায় বলেছে দেখো 30 টাকায় কলম পাওয়া যায়, তাহলে 30টা উপরে চলে যাবে, 30/x ডজন। আচ্ছা এটা হয়ে গেল আমাদের। এবার দেখো কলমের দাম কিন্তু 6 টাকা কমেছে, প্রশ্ন বলেছে। তাহলে কলমের দাম যদি 6 টাকা কমে, তাহলে এখন প্রতি ডজন কলমের দাম কত হবে। তো এখানে লিখব কলমের দাম প্রতি ডজনে 6 টাকা কমলে তাহলে এখন দেখো এখন আমাদের কত টাকায় কমলে প্রতি ডজন কলমের দাম হয়, প্রতি ডজন কলমের দাম হবে কত হবে দেখো x - 6, 6 টাকা কমেছে, তাহলে এই টাকায়। তাহলে এখন এই টাকায় 1 ডজন কলম পাওয়া যায় x - 6 টাকায়। তাহলে অতএব x - 6 টাকায় কলম পাওয়া যায় কতটি, 1 ডজন। তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় 1/6
এক্স মাইনাস 6 ডজন, আবার 30 টাকায় কলম, ঠিক আছে। 30 টাকায় কলম কতগুলো পাওয়া যাবে, তাহলে 30/x মাইনাস 6, ওকে। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের যে দামটা কমেছি, তাহলে বেশি কলম পাওয়া যাবে, তাহলে এই মানটা কিন্তু বড়, এত ডজন, ঠিক আছে। কারণ দেখো আমাদের এই মানটা হবে কি বেশি হবে, বড়, এটা হবে ছোটো মান হবে, কারণ হরে যে ছোট সেই বড়। দেখো এক্সের চাই 6 কমেছে, তো এটা তো হরটা ছোট আছে, তাহলে এটাই বড় মান, ঠিক আছে। তাহলে এখানে দেখো বড় থেকে ছোটো বাদ দেবো, আগের চেয়ে কতটি কলম বেশি পাওয়া যেত, 3টি। কলমের দাম যদি কমে যেত 6 টাকা, তাহলে কলম কিন্তু 3টি বেশি পাওয়া যেত। তাহলে এটা থেকে এটা বাদ দিলে পরে আমরা সমান করতে পারবো 3টির সঙ্গে। আর এখানে কিন্তু ডজন আছে, খেয়াল করবা। তো সম্পর্কটা এভাবে হবে 30/x মাইনাস 6 মাইনাস 30/x সমান সমান 3টি মানে ডজন করতে হবে। তাহলে 3টিকে যদি ডজন করো তাকে 12তে ভাগ করবা। কেন 12তে ভাগ করবো, কারণ তোমাদের জানতে হবে যে 1 ডজন সমান সমান 12টি কলম। তাহলে 1 ডজন সমান সমান 12টি কলম হলে 3টি কলম সমান কত ডজন, 3/12 ডজন। তাহলে এই যে দেখো ডজনে চলে আসলো আমাদের, এই ছিল আমাদের সম্পর্কটা। এখান থেকে সরল করে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, তোমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারো। এখানে 1, এখানে 15, এখানে 15, ঠিক আছে। 3 দিয়ে কাটাকাটি করলাম। আচ্ছা, তাহলে এখানে তো কাটাকাটি করছি, 3 একে 3, 3 4 12 কাটাকাটি করলাম। আর এখানে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিই আমরা, তাহলে লসাগু দেখো তোমরা পেয়ে যাবা এক্স মাইনাস 6 ইন্টু এক্স। তাহলে এটা মিলে গেল। তাহলে আমাদের এক্স দিয়ে 30x, আর এদিকে দেখো মাইনাস, আর এখানে এক্স মিলে গেলো, তো 30 দিয়ে গুণ, তো 30 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 30x পাবা, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে 6 3 18 180 পেয়ে যাবা, এদিকে 1/4। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা লাইন করি। তো এখানে দেখো এটা তো কেটে যাচ্ছে এটা, তাহলে উপরে 180 আর নিচে দেখো s² মাইনাস 6x 1/4। চলো আমরা একটু কী করব, আমরা এখানে বর্গমূল করে নিই। তাহলে আমাদের হবে এটা বা s² মাইনাস 6x সমান সমান আমরা পেয়ে যাবো এদিকে 180 4 গুণ 8 4 72 720। তো সবাইকে বাদে কেটে নেব, s² মাইনাস 6x মাইনাস 720, ঠিক আছে, ইজিক্যাল টু 0। আচ্ছা, ফ্যাক্টরটা যে করি আমরা s², আচ্ছা এটাকে দেখো তো আমরা এটাকে ভাঙাবো 30 মাইনাস 24, এভাবে ভাঙাতে পারবো এক্স। এটা লসাগুলি তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। 30 থেকে 24 বাদ দিলে 6 হবে, আর 30 আর 24 গুণ করো, দেখো এখানে 720 পেয়ে যাবা, আর মাইনাস 720 ইজিক্যাল টু 0। এভাবে ফ্যাক্টরটা ভেঙে নিলাম। আচ্ছা, আমরা এখানে এটা উপর দিকে মুছে দেবো। আচ্ছা দেখো এখান থেকে আমরা এখানে নিয়ে আসছি, তাহলে আমরা পেয়ে যাবো s² মাইনাস 30x প্লাস 24x এদিকে মাইনাস 720 ইজিক্যাল টু 0। আচ্ছা চলো কমন নাও, এক্স কমন নাও, এক্স মাইনাস 30 প্লাস এখানে আমরা 24 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস এটা ভাগ করলে তোমরা 30 পেয়ে যাবা ইজিক্যাল টু 0। তাহলে এখানে হয়ে গেল এক্স মাইনাস 30, আর এটা হবে আমাদের এক্স প্লাস 24 ইজিক্যাল টু 0। আচ্ছা, ধনাত্মক মান নিব আমরা, ধনাত্মক মান নিয়ে পাই, ঠিক আছে। আচ্ছা, তো ধনাত্মক মান যদি নিই তাহলে ওতে এক্স মাইনাস 30 ইজিক্যাল টু 0 এটা নিব আমরা। তাহলে এখান থেকে দেখো এক্স সমান 30 পেয়ে গেলাম, ঠিক আছে। ধনাত্মক মান, ঋণাত্মক মানটা নিব না, ঠিক আছে। এক্সট্রাতে এখানে একটা দাম তো ঋণাত্মক এখানে আসবে না, ঠিক আছে। তাহলে এখানে একটা ধনাত্মক মানই পাবো, এটা মান নিলে পরে ঋণাত্মক আসবে, এটাকে বাদ দিয়ে দিলাম, আমরা এটাকে ধরলাম, এটা ইজিক্যাল টু 0 করে এক্স মানটা 30 পেয়ে গেলাম। তা দেখো অ্যান্সার আমরা পেয়ে গেলাম। অতএব আমাদের পূর্বে কলমের দাম কত ছিল, অতএব দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল কত, 30 টাকা। এটা ছিল আমাদের দাম কমার পূর্বে কলমের দাম কত ছিল, 30 টাকা ছিল। তো এই আমাদের অ্যান্সারটা। এবার দেখো 7-এর একটা নিয়েছি, দ্বিঘাত করণীর অঙ্ক আছে এটা। √5/√3 প্লাস √2 মাইনাস 3√3/√5 প্লাস √2 প্লাস 2√2/√5 প্লাস √3, ঠিক আছে। এর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে চলো আমরা হর করণীয় করি। তো আমরা কি করব, প্রথমে আমরা যেটা আছে দেখো এখানে তো √5 ছিল, আর নিচে ছিল আমাদের √3 প্লাস √2,
তোমরা করবা কি বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দেবা। √3 প্লাস √2 আছে, তোমরা গুণ করবা √3 মানে √2 দিয়ে, তাহলে এখানে উপরেও গুণ করতে হবে √3 মাইনাস √2। ওকে, একইভাবে সবগুলো এভাবে করে যাও। তাহলে এখানে পেয়ে গেলা √5 প্লাস √2 আর এখানে √5 মাইনাস √2, উপরে আছে 3√3, তাহলে এখানে বসবে √5 মাইনাস √2 প্লাস, এটাও করবো আমরা একইভাবে। তাহলে এখানে √5 প্লাস √3 √5 মাইনাস √3 আর উপরে 2√2 আছে, এর সঙ্গে গুণ হবে √5 মাইনাস √3। আচ্ছা, এবার আমরা কী করি, গুণ করি উপরে গুণ যদি করো √15 পাবা মাইনাস এটা √10 পেয়ে যাবা। নিচে a² মানে b² সূত্র, দেখো a² মানে b² সূত্র যদি করো তাহলে এটা 3 হয়ে যাবে মাইনাস, আর এটা 2 হয়ে যাবে, এটা পাবা তোমরা। আর এখানে দেখো এখানে আমাদের 3√15 পাবো, আর এখানে পাবো 3√6 পাবো। আর এখানে দেখো এখানে তোমরা 5 মাইনাস 2 পাবা, দেখো এটা 5 হয়ে যাবে। a² মানে b² সূত্র, √5 এর স্কোয়ার মানে 5 মাইনাস √2 এর স্কোয়ার মানে 2, ঠিক আছে, স্কোয়ারের জন্য করণে উঠে যায় প্লাস। এখানে যদি গুণটা করো এটা পেয়ে যাবা 2√10 মাইনাস 2√6, আর নিচে a² মানে b² সূত্র অনুযায়ী আমরা 5 মাইনাস 3 পেয়ে যাব। নিচে দেখো আমরা 1 পাচ্ছি, আর উপরে √15 মাইনাস √10 আছে মাইনাস, এখানে দেখো এখানে 3 পাচ্ছি, উপর থেকে 3 কমন নিয়ে নাও, √15 মাইনাস √6, ঠিক আছে, 3 কেটে যাবে আমাদের। আর এখানে আমরা দেখো 2 পাচ্ছি, উপর থেকে 2 কমন নিতে পারবা, তাহলে এখানে আমাদের এটা থেকে যাবে 2 দিয়ে কাটাও, এখানে 3 কেটে দাও, আমাদের থাকলো √15 মাইনাস √10, এখানে দেখো এটা মাইনাস √15, আর মাইনাস মাইনাসে প্লাস করতে পারবা √6, এখানে প্লাস √10 আর মাইনাস √6। ওকে, চলো কাটাকাটি করো তো, দেখো এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে আবার এটা কেটে যাচ্ছে, আর এটার সঙ্গে আবার এটাও কেটে যাচ্ছে, সবাই কিন্তু কেটে যাচ্ছে, তাহলে দেখো আমাদের অ্যান্সার 0, তাই এটা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো 7-2 প্রশ্নটা আছে x ভেরিয়েস y, y ভেরিয়েস z, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে বলেছে এটা কী আছে, এটা x/yz প্লাস y/zx প্লাস z/xy আছে, ভেরিয়েস 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটা আমাদের দেখাতে বলেছে, ঠিক আছে। তো দেখো আমরা কী করে আমরা প্রমাণটা দেখাচ্ছি। প্রথমে আমরা কী করব, এই দুটো থেকে ভেদ উঠাই, তাহলে এখানে যদি ভেদ উঠাই তাহলে x সমান পেয়ে যাবা k1y, আর এখানে ভেদ উঠালে পাবা y সমান এখানে পেয়ে যাবা k2z, ঠিক আছে। তোমরা পাশে কিন্তু বলে দেবা k1 k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু বলবা। আচ্ছা, এবার দেখো আমরা করব কি, এই যে y মানটা পেয়েছো, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো x সমান k1, তাহলে এখানে হবে k2z হয়ে যাবে, দেখো y জায়গায় বসিয়ে দিলাম k2z, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো এভাবে। আচ্ছা, এখানে x সমান k1 k2টাকে আমরা একটা ছোট ধ্রুবক ধরে নিলাম, ঠিক আছে, তাহলে x সমান mz ধরে নিলাম। এবার আমরা দেখো কি করব, এখন আমরা করব, দেখো এটা বা এটা প্রমাণটাকে দেখো অঙ্কটা করতে পারবা, ঠিক আছে। প্রথমটা লিখব, তারপর বাই দিয়ে তারপর এটা লিখব, তাহলে আমাদের আছে দেখো x/yz প্লাস y/zx প্লাস z/xy বাই করলাম, এই যে অধিকারটা আমরা নিচে লিখব, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z। চলো এটা আমরা সরল করছি, দেখো মানগুলো আমরা জানি, মানগুলো পুট করি। দেখো এক্সের মান আমরা লিখব mz, আর নিচে আচ্ছা আমরা টানটা এটা মেন টান দিয়ে দিচ্ছি, আর এখানে দেখো একটু উপরে করি, এটা mz, আর নিচে মান বসাবো y মান হচ্ছে k2z, আর এখানে দেখো আবার ছিল z তো জেডই থেকে যাবে, জেডের মান জানা নাই, প্লাস ওয়াইয়ের মান k2z, আর নিচে আছে z ইন্টু এক্সের মান হচ্ছে mz প্লাস z তো জেডই থেকে যাবে, আর নিচে এক্সের মান হচ্ছে দেখো এক্সের মান আমরা mz পেয়েছি, mz ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে k2z। চলো এবার নিচে দেখো 1/x এর মান mz প্লাস
আচ্ছা ওয়াইয়ের মান হচ্ছে আমাদের k2z প্লাস আর 1/z আমরা রেখে দিলাম। এখানে দেখো একটা জেড কাটছে, এখানেও একটা জেড কাটছে, এখানেও একটা জেড কাটছে। আচ্ছা তাহলে লক্ষ্য করো নিচের দিকে কিন্তু জেড আছে সবারই, তাহলে দেখো আমরা উপর থেকে 1/z কমন নিতে পারবো। তাহলে আমাদের দেখো কে থাকবে, এখানে থাকবে m/k2 থাকবে প্লাস এখানে থাকবে k2/m থাকবে প্লাস আর এখানে দেখো 1 পেয়ে যাবা m যেহেতু কমন নিয়েছি তাহলে থাকবে m/k2 থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু সব ধ্রুবক। ওকে, আর এখানেও যদি আমরা 1/z কমন যাচ্ছে দেখো নিতে পারবো নিচ থেকে, তাহলে 1/m থাকবে 1/k2 প্লাস 1/, এটা 1। ঠিক আছে, আচ্ছা তা দেখো 1/z কেটে দিলাম। তাহলে আমাদের যে যারা থাকলো এরা কি থাকলো, এরা তো ধ্রুবক। ঠিক আছে, তাই এটা আমরা ধ্রুবককে আমরা ছোটো হাতের n দিয়ে দিলাম। যেখানে এগুলো হচ্ছে ধ্রুবক, এগুলো কি ধ্রুবক। এবার দেখো, এবার যদি বর্জগুণ করি এটা গুণ হবে এর সঙ্গে, তাহলে আমরা গুণটা কোথায় দেখাই, গুণটা আমি দেখাচ্ছি এখানে দেখাচ্ছি। আচ্ছা এই দিক সাইডে দেখাচ্ছি, এখানে দেখাই গুণটা। তাহলে আমরা প্রথমে এটা লিখি x/yz প্লাস y/zx প্লাস z/xy। ঠিক আছে, এখানে দেখো তাহলে সমান সমান আমাদের কত হবে, n ইন্টু 1/x প্লাস 1/y প্লাস 1/z। ঠিক আছে, এই যে উপরেটা থেকে গেল আর নিচেরটা এনের সঙ্গে গুণ করে এভাবে হয়ে যাবে আমাদের। এবার দেখো ইকুয়াল আর ধ্রুব উঠালে পরে ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে অতএব এখানে x/yz প্লাস y/zx, যেটা আমাদের x আছে, x প্লাস z/xy, ভেরিয়েন্স দিয়ে তোমরা 1/x প্লাস 1/y প্লাস 1/z। দেখো এইভাবে প্রমাণটা কিন্তু চলে আসলো, আমাদের মিলে গেছে। তা তোমরা লিখে দেবো প্রুভড, প্রমাণিত। দেখো এবার 8 প্রশ্নটা দেখো, 8 একটা বলছে a²/b+c সমান সমান b²/c+a সমান সমান c²/b+c, এভাবে আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এটা সমান সমান এখানে 1 দেওয়া আছে। আচ্ছা তোমাদের বলি এখানে আমাদের a² দিয়ে দিয়েছিল, a² হবে না, এখানে c² হবে। প্রশ্নটা ঠিক করে নিবা। এটা দেওয়া আছে আমাদের, এটাকে সমান সমান দেখাতে বলেছে 1/1+a প্লাস 1/1+b প্লাস 1/1+c সমান সমান 1 হবে দেখাও। তো দেখো আমরা কীভাবে এটাকে প্রমাণটা দেখাচ্ছি। প্রথমে আমরা কী করবো, দেখো প্রত্যেকটা মান তো 1, তাহলে আমরা এখানে বলতে পারবো অতএব দিয়ে a² সমান সমান, তাহলে বর্জগুণ যদি করো তো b+c হয়ে যাবে। এটা a² মানটা b+c, যেহেতু এর মানটা 1 তাহলে 1-এর সঙ্গে এটা গুণ হবে, b+c পেয়ে যাবা। তাহলে একইভাবে এখানে b² মানটা পেয়ে যাবা, কত পাবা, c+a পাবা। আর এখান থেকে c² মানটা পাবা b+c পেয়ে যাবা। এবার আমরা কী করবো, আমরা বাম পক্ষটা টুকছি, লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষটা আছে 1/1+a প্লাস 1/1+b প্লাস 1/1+c। আচ্ছা আমরা করবো কি এখন, দেখো করো, আমরা এটাকে a দিয়ে গুণ করবো, a আছে তো উপর নিচে a দিয়ে গুণ করে নাও। তো a দিয়ে গুণ করলে a, আর এখানে a প্লাস a²। ঠিক আছে, এখানে b আছে তো b দিয়ে গুণ করবা, তো উপরে b, এখানেও b হবে, 1-এর সঙ্গে গুণ করতে b হবে, আর এখানে b² পাবা। c আছে তো c দিয়ে গুণ করো, তার উপরে c, এখানে তাহলে 1 তো হবে না, তাহলে এখানে হবে c প্লাস c²। আচ্ছা এবার দেখো আমরা মান বসাবো, a প্লাস a² মানটা বের করে রেখেছি b+c, তাহলে বসাবো b+c প্লাস b/b মানটা c+a আছে প্লাস c/c প্লাস c² মানটা দেখো b+c প্লাস মান বসিয়ে দিলাম। এবার তোমরা লক্ষ্য করো হরগুলো কিন্তু সব সমান আছে। ঠিক আছে, দেখো সে এদিকে করে লিখতে পারে, কিন্তু a প্লাস b+c আছে সবগুলো, তাহলে একটা হর আছে মিলে গেছে, তাহলে আমরা লিখব a প্লাস b প্লাস c। দেখো আমাদের এটা মিলে গেছে, এখানে এটা মিলে গেছে, তো উপরটা a নামবে, এখানে b নেমে যাবে, এখানে c নেমে যাবে। তাহলে লক্ষ্য করো উপর নিচটা আমাদের মিলে গেছে, তাহলে আমরা কেটে দিতে পারবো। তাহলে কেটে গেল উপর নিচটা আমাদের 1, এটা আমাদের ছিল দেখো রাইট হ্যান্ড সাইড ছিল এটা, তাহলে আমরা দেখাতে পারলাম, প্রুফ দেখাতে পারলাম, বাস এইভাবে ছিল। এবার দেখো 8-এ 2 নম্বরটা বলছে এখানে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার চতুর্থটি 54 এবং পঞ্চমটি 162 হলে প্রথমটি নির্ণয় করো। আচ্ছা এখানে দেখো চতুর্থটি দেওয়া আছে আর পঞ্চমটি দেওয়া আছে, তাহলে প্রথমটি নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের এখানে ধরতে হবে, প্রথমটি ধরতে হবে, দ্বিতীয় ধরতে হবে, তৃতীয় ধরতে হবে। ঠিক আছে, যেহেতু চতুর্থ আর পঞ্চম দেওয়া আছে, তাহলে লিখি ধরি প্রথমটি
প্রথমটি এক্স নিলাম। আচ্ছা, দ্বিতীয়টিকে আমরা ওয়াই নিয়ে নিলাম, আর তৃতীয়টিকে আমরা নিয়ে নেব কত, জেড নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো এক্স কমা ওয়াই কমা জেড প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর চতুর্থ বলে দিয়েছে কত, 54, চতুর্থ 54, আর পঞ্চমটা বলেছে 162। এবার দেখো আমাদের এই এক্সের মানটা বের করতে হবে এখান থেকে। তাহলে আমরা প্রথমে দেখো এই তিনটাকে নিয়ে নিচ্ছি। তাহলে লিখবো অতএব আমরা নিব জেড কমা 54 কমা 162। এখান থেকে জেডের মানটা পাবো। এই তিনটা সংখ্যা দেখো সবাই যেহেতু বলে দিয়েছে এই 5টি সংখ্যা ক্রমিক সমানুপাতি, তাহলে আমাদের এই 3টি সংখ্যাও আমাদের কী হবে, ক্রমিক সমানুপাতি হবে। তাহলে এখান থেকে অতএব আমরা বলবো জেড ইজ টু 54 সমান 54 162 যদি ক্রমিক সমানুপাতি বলেছে। তাহলে এখান থেকে আমরা বাই করবো অনুপাতকে, জেড বাই 54 সমান 54 বাই 162। কাটাকাটি করো, 54 18 দিয়ে যদি করি 18 3 54, আর এখানে দেখো 18 নং পেয়ে যাবা 162। তাহলে এখানে দেখো এখানে কাটাকাটি করো, তাহলে 9 6 54। তাহলে এখান থেকে আমরা কিন্তু জেডের মানটা পেয়ে গেলাম কত, 6 3 18। কিন্তু জেড কিন্তু আমাদের বের করতে বলেনি, আমাদের এক্স বের করতে হবে, কিন্তু এক্স পেতে গেলে জেডের দরকার আছে। তাহলে এবার লক্ষ্য করো, এবার আমরা জেডের মানটা বসাবো। তাহলে আমরা এই তিনটাকে নিয়ে নেব। তাহলে এবার এখন দেখো, এখন আমরা কী করছি, আমরা ওয়াই নেব, জেডের মানটা 18 বসায় দিলাম, এই যে জেডের জায়গায় 18 আর 54 নিলাম, ঠিক আছে। এভাবে আমরা তিনটা সংখ্যা নিতে পারবো। চলো এখানে ক্রমিক সমানুপাতে আছে, তো এখানে করতে পারবো ওয়াই ইজ টু 18 সমান 18 ইজ টু 54। ওকে, চলো এবার বাই করে নিই আমরা। তাহলে ওয়াই বাই 18, আর এখানে 18 বাই 54, কাটাকাটি করো। তাহলে এখানে দেখো 18 কে 18, আর এখানে হবে 18 3 54। এটা কাটো, এটা পেয়ে যাবে দেখো 3 6 18। তাহলে এখানে ওয়াইয়ের মানটা পেয়ে যাচ্ছে কত, তাহলে বা ওয়াইয়ের মানটা এখানে পেয়ে যাচ্ছে 6। ওকে, এবার দেখো, এবার ওয়াই পেয়ে গেল 6, জেডও পেয়ে গেছো, জেড পেয়ে গেছে কত 18। এবার লিখবো দেখো, এবার লিখবো আমরা, হ্যাঁ অতএব কী লিখবো, আমরা লিখবো এক্স লিখবো, ওয়াইটা 6 লিখলাম, আর জেডটা আমরা পেয়েছিলাম 18, তাহলে 18 লিখলাম। তিনটা সংখ্যাই নেব আমরা। তো এবার কিন্তু এক্সের মানটা পেয়ে যাবো। তো তিনটি সংখ্যা তো ক্রমিক সমানুপাতি, তাহলে অতএব এখানেও তোমরা করতে পারবো এক্স ইজ টু 6 সমান 6 ইজ টু 18। তাহলে দেখো এক্স বাই 6 করতে পারবো, আর এখানে 6 বাই 18, কাটাকাটি করো, 6 3 18, ঠিক আছে। এখানে 1 আর 3 2 6, তাহলে এখান থেকে এক্সের মানটা কত দেখতে পাচ্ছি, 2 1 কে 2, দেখো এক্সের মানটা 2। তাহলে আমাদের প্রথম সমানুপাতিটি বের করতে বলেছিল, তাহলে লিখবো প্রথম সমানুপাতিটি, প্রথম সমানুপাতিটি কত পেয়ে গেলাম আমরা, 2 পেয়ে গেলাম। বাস, সেটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 10-এর 1টা কী বলছে। 10-এর 1টা আছে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ, তাহলে এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো যে 5bc স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছে। চলো ছবিটা আমরা তৈরি করি, ছবি তৈরি করে ভালো করে বুঝবো কী বলছে প্রশ্নটা। প্রথমে তো আমাদের এবিসি সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে এই যে আমাদের দেখো আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো এ কোণ, তাহলে এটা আমরা এ কোণ নিলাম, আর এখানে আমরা নিয়ে নিলাম বি, এটা নিয়ে নিলাম আমরা সি, ঠিক আছে। এবার আমাদের যেটা বলেছে বিপি আর সি কিউ আমাদের কী বলেছে, মধ্যমা বলেছে। তাহলে বিপি, তাহলে এখান থেকে একটা মধ্যমাটা নিই। তাহলে এই যে আমাদের দেখো, এই যে আমাদের মধ্যমা, তাহলে এটা হচ্ছে বিপি। আর সি কিউ এর মধ্যমা তৈরি করি এখান থেকে, এই যে দেখো এটা আমরা কিউ দিব, সি কিউ আমাদের একটা মধ্যমা। বাস, এবার লক্ষ্য করো কী বলেছে। তাহলে এখানে তো আমাদের এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ আমাদের এবিসিটাই। তাহলে এখানে আমরা দেখো আমরা বলতে পারবো অতিভুজ স্কোয়ার। তাহলে সমকোণী ত্রিভুজ নিব, সমকোণী ত্রিভুজ আমরা এবিসি থেকে কী পাবো, বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা পাবো আমরা। সেটা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। সমকোণ ত্রিভুজ দেখো আমাদের বলতে পারবো এবিপি, এটা তো সমকোণ ত্রিভুজ, এই যে 90 ডিগ্রি। তাহলে এবার সমকোণী ত্রিভুজ দেখো, সমকোণী ত্রিভুজ এখানে নেব এবিপি, বললাম এবিপি,
এটা থেকে কী পাবা, এখান থেকে যদি তোমরা দেখো তাহলে অতিভুজ এখানে তো বিপি, তাহলে এখানে বিপি স্কোয়ার করে দাও। বিপি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এটাকে 2 নাম দিয়ে দাও। এবার দেখো তো আরেকটা সমকোণী ত্রিভুজ, এই যে এ কিউ সি, এটা তো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আছে এ কিউ সি থেকে এখান থেকে পাবা অতিভুজটা হবে কে সি কিউ, তাহলে সি কিউ তার স্কোয়ার সমান হবে এ কিউ স্কোয়ার প্লাস কত এসি স্কোয়ার, এসি স্কোয়ার, এটাকে নাম দিয়ে দিলাম আমরা 3 নাও। ওকে, আচ্ছা এবার দেখো আমরা কি করব, আমরা এই দুটো আমরা পি কিউটা আমরা যুক্ত করছি। পি কিউ যদি যুক্ত করি তাহলে আমাদের এখানেও একটা ত্রিভুজ দাঁড়াচ্ছে, এটা আমরা লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এপি কিউ থেকে এটা থেকে আমরা পাবো, দেখো আমরা কি পাবো, পি কিউ স্কোয়ার সমান সমান এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, এটাকে আমরা 4 নাম দিয়ে দিই। আচ্ছা এবার একটা জিনিস দেখো তোমরা, দেখো মধ্যমাগুলো কী হয়, মধ্যবিন্দু হয়, এসি ভর মধ্যবিন্দু পি আছে, আর এখানে দেখো এবি ভর মধ্যবিন্দু কিউ আছে। তাহলে একটা ত্রিভুজের 2টি ভর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশটা তৃতীয় বাহুর কি হয়, অর্ধেক হয়, তাই না, অর্ধেক আর সমান্তরাল হয়। তাহলে আমরা এখানে লিখব, আমরা জানি কোনো ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ, এই যে পি কিউ সরল রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয়, এখানে অর্ধেকও হবে এবং সমান্তরালও হবে, তাই না, পি কিউ সমান্তরাল বিসি পাবা, আর পি কিউটা হবে বিসির অর্ধেক হবে, তার মানে অর্ধেকটা হয় আমরা লিখলাম, এটাই আমাদের দরকার। তাহলে এখানে দেখো আমরা এখান থেকে অতএব বলতে পারবো এই যে পি কিউ বাহুটা হয়ে যাবে হাফ বিসি, এটা বলতে পারবো, একে আমরা 5 নাম দিয়ে দিলাম। এবার আমরা দেখো 2 আর 3 যোগ করি, 2 আর 3 যোগ করে নিচ্ছি, 2 যোগ 3, ঠিক আছে, 2 3 যোগ করলে দেখো আমরা কি পাবো, আমরা আগে ডান দিকে আর যোগ করি, ডান দিকে আছে তোকে এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার প্লাস, আর এটার আছে 3-এরটা আছে এ কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান, আর এর হচ্ছে বাদিকে বিপি স্কোয়ার প্লাস, আর এর বাদিকে আছে সি কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা 2 আর 3 যোগ করলাম। এখন দেখো এবি স্কোয়ার এসি স্কোয়ার, এই যে দেখো, তাহলে এখানে একটু সাজিয়ে লিখি, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর এখানে লিখব এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার, এদিকে বিপি স্কোয়ার আছে প্লাস সি কিউ স্কোয়ার আছে, থাক এরা। এখন দেখো এর মানটা কোথায় চলে যাবে, 1 নং থেকে দেখো বিসি স্কোয়ার লিখতে পারবা, তাহলে এখানে আমরা লিখতে পারবো বিসি স্কোয়ার প্লাস এর মানটা দেখো, এটা তুমি চলে যাও কত নঙে, 4 নঙে চলে যাও, 4 নং থেকে দেখো তোমরা পি কিউ স্কোয়ার লিখতে পারবা, তাহলে আমরা দেখো এর জায়গায় আমরা পি কিউ স্কোয়ার লিখে দিলাম, এদিকে বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার থাক। এবার লক্ষ্য করো, আচ্ছা এখানে তোমরা পাশে বলতে পারো কোথা থেকে মানটি নিয়েছি, আমরা নিয়েছি প্রথমে 1 ও 4 থেকে, সেখান থেকে কিন্তু মানগুলো আমরা পুট করেছি। এবার বিসি স্কোয়ার আমরা রেখে দিলাম, পি কিউর মান আমাদের জানা আছে, পি কিউটা হচ্ছে হাফ বিসি, তা পি কিউর জায়গায় আমরা লিখবো হাফ বিসি তার স্কোয়ার, এদিকে বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার আমরা রেখে দিলাম। আচ্ছা কোথায় দেখাই, এখানে চলে আসছি, আমরা এই জায়গায় নিয়ে আসবো। তাহলে এখানে বিসি স্কোয়ার আছে,
বা বিসি স্কোয়ার, এটা হয়ে যাবে দেখো 1/4 বিসি স্কোয়ার। আর এদিকে যেটা আছে সেটা রেখে দাও, এটা আছে বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করবা, এটা যোগ বিয়োগ করে তোমরা পাবা 5BC তার স্কোয়ার, নিচে 4 পাবা। আর এখানে তো আছে আমাদের বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। দেখো প্রমাণটা কিন্তু এবার চলে আসবে, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা এখানে লিখব 5BC স্কোয়ার, আর 4টা বর্গমূল করলে 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের বি আছে, এটা আমরা বি লিখব, বিপি। তাহলে 5BC স্কোয়ার সমান সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার, এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল। দেখো আমরা প্রমাণটা নিয়ে চলে আসলাম। আমরা কী লিখে দেবো, আমরা লিখে দেবো প্রুভড। এবার দেখো 10-এর 2 নম্বর অঙ্কটা করাবো। তো অঙ্কটা বলছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কোণ 4টির সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না? বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে বলেছে। আচ্ছা, আমরা ছবিটা এঁকে তোমাদের বোঝাই প্রশ্নটা ভালো করে। তো প্রথম তো আমাদের আগে কি বলেছে, একটা চতুর্ভুজ বলেছে। তাহলে চলো একটা দেখো আমরা চতুর্ভুজটা তৈরি করছি। এই যে আমাদের একটা চতুর্ভুজ, নাম দিয়ে দেবো এ, বি, সি আর ডি। তা চতুর্ভুজের যে কোণগুলি আছে, কোণগুলির সমদ্বিখণ্ডকগুলো নিয়ে যে চতুর্ভুজ তৈরি করবে সেই চতুর্ভুজটাকে বৃত্তস্থ চতুর্ভুজ দেখাতে হবে। সমদ্বিখণ্ডক দেখো, আমরা এই কোণের সমদ্বিখণ্ডক একটা তৈরি করছি, এখানে করলাম। আর এই কোণের সমদ্বিখণ্ডকটা তৈরি করছি আমরা এখান থেকে এভাবে। ঠিক আছে, এই দুটো কোণের সমদ্বিখণ্ডক এখানে মিলিত হয়েছে। এবার এই কোণের সমদ্বিখণ্ডকটা তৈরি করি এভাবে, আর এই কোণের সমদ্বিখণ্ডক তৈরি করছি দেখো এই যে এইভাবে। তাহলে এখানে আমাদের এক জায়গায় মিলিত হয়েছে, এগুলো ছেদ, এগুলোর নাম দিয়ে দাও। কী নাম দেবা, পি কিউ আর এস। ঠিক আছে, পি কিউ আর এস, আমরা এটার নাম দিয়ে দিলাম এই যে চতুর্ভুজটা। তাহলে আমাদের এই চতুর্ভুজটাকে দেখাতে বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো যেটা প্রশ্নে বলেছিল যে একটা চতুর্ভুজের কোণগুলির সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে, এই কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক মিলিত হয়ে যে একটা চতুর্ভুজ গঠন করেছে, তাহলে সেই চতুর্ভুজটাকে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ দেখাতে বলেছে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো, একজনের বিপরীত কোণ যদি আমরা 180 দেখাতে পারি, ঠিক আছে, এই যোগফলটা, এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি যদি দেখাতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো তাহলে আমাদের কী আছে, এই চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কী হয়, পরস্পর সম্পূরক হয়। তাহলে আমাদের দেখাতে হবে এক জোড়া যে কোনো কোণ 180 ডিগ্রি দেখাতে হবে আমাদের। তো দেখো আমরা কী করে দেখাচ্ছি যে এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত কোণ 180 ডিগ্রি হয়। তাহলে আমরা প্রথমে করব কি, আমরা এখানে দেখো তাহলে আমরা প্রথমে করব এপিডি, একটা দেখো ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের 3টি কোণের যোগফল কী হয়, 180 ডিগ্রি। তাহলে আমরা নিব ত্রিভুজ এপিডি এর, ঠিক আছে, আমরা দেখাবো কোণ। আমরা যদি এই কোণটা আগে নিই, তাহলে এটা কোণটা আছে এপিডি প্লাস, এবার এই কোণটা বলে দেবো আমরা পিএডি প্লাস, এবার ওই কোণটা পিডিএ বলো, পিডিএ, এদের যোগফল কত হয়, 180 ডিগ্রি। ওকে, এবার আমরা করছি দেখো কোণ এপিডি থেকে গেল। এবার এই যে কোণটা আছে, এই যে এ কোণের অর্ধেক, তাহলে আমরা হাফ কোণ এ বলতে পারবো প্লাস, এবার এটা দেখো এই কোণটা, এদিকার কোণটা হাফ কোণ ডি বলতে পারবা। তাহলে হাফ কোণ ডি, যেহেতু সমদ্বিখণ্ডক এগুলো, তাহলে হবে এগুলো, তাহলে এটা আমাদের 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার আমরা কী করব, এটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার এদিকে লক্ষ্য করো, এবার এই ত্রিভুজটা দেখো বি আর সি, তো এই ত্রিভুজকে আমরা 3টা কোণের যোগফল 180 দেখাই, এর মতনই। তাহলে আমরা এখানে আমরা কি বলবো, আচ্ছা একইভাবে বলে দিচ্ছি। তাহলে একইভাবে আমরা ত্রিভুজ কোনটা নেব, বি আর সি থেকে পাই, দেখো এই কোণটা, এটা নিয়ে নিচ্ছি আমরা। তাহলে এই কোণটা আমরা নিব, এটা কোণ নেব, এটা তো এই ত্রিভুজের এটা কোণ, ঠিক আছে। তাহলে এই কোণটা হচ্ছে দেখো বি আর সি প্লাস হাফ, ঠিক আছে, এই কোণটা আমরা যদি বলি হাফ কোণ বি
প্লাস হাফ, এদিক কোণটা হবে হাফ কোণ সি, হাফ কোণ সি, এটা মিলে কত হবে 180 ডিগ্রি। এটাকে আমরা 2 নাম দিয়ে দিলাম। এবার 1 আর 2 যোগ করবো আমরা, 1 যোগ 2, চলো যোগ করি। তাহলে যোগ করলে পরে দেখো কোণ এপিডি প্লাস কোণ বিআরসি, দেখো এই দুটো কোণ এসেছে, এই কোণটা এসেছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা এদেরকে হাফ কমন নিলে পরে এখান থেকে যদি হাফ কমন নিয়ে নাও, তোমরা কোণ এ পাবা প্লাস কোণ বি পাবা প্লাস কোণ সি পাবা প্লাস কোণ ডি পেয়ে যাবা। ঠিক আছে, এই যে চতুর্ভুজটা আছে সেই চতুর্ভুজে 4টি কোণ পাবা। আর এদিকে 180 যোগ করে তোমরা পেয়ে যাবা 360 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে বা কোণ এপিডি প্লাস কোণ বিআরসি প্লাস হাফ, দেখো এদের যোগফলে দেখো এটা কে আছে, এই যে বড় চতুর্ভুজটা আছে, চতুর্ভুজে 4টি কোণ, আর তোমাদের জানতে হবে চতুর্ভুজে 4টি কোণের যোগফলটা হয় 360 ডিগ্রি। তাহলে এখানে আছে আবার 360 ডিগ্রি, এটা যে কাটাকাটি করো এটা পেয়ে যাবে তোমরা 180 ডিগ্রি, এটা বাবা কাটাকাটি করে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বা কোণ এপিডি প্লাস কোণ বিআরসি, এবার দেখো এখানে 180 ওদিকে বিয়োগ হবে, 360 ডিগ্রি থেকে 180 বিয়োগ দেবা, তোমরা 180 ডিগ্রি পেয়ে যাবা। ওকে, দেখো আমরা কিন্তু পেয়ে গেছি যেটা দরকার, এই যে দুটো কোণের যোগফল আমরা 180 ডিগ্রি দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা দেখো, তো আমরা এখানে বলতে পারবো যে পি কিউ আর এস চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণ, একজোড়া বিপরীত কোণ পরস্পর সম্পূরক, ঠিক আছে। এই যে এই কোণ জোড়া যে আমাদের যোগফলে 180 ডিগ্রি দেখাতে পারলাম, তাহলে আমরা সম্পূরক কোণ বলতে পারবো। তাহলে আমরা সম্পূরক কোণ যদি দেখাতে পারলাম, তাহলে যে পি কিউ আর এস একটি কী হবে, তাহলে পি কিউ আর এস একটি কী হবে, বৃত্তীয় চতুর্ভুজ হয়ে যাবে। তাহলে অতএব বলে দেব পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো আমাদের এটা দেখাতে বলেছিল, আমরা দেখিয়ে দিলাম, প্রমাণ দেখিয়ে দিলাম, তার মানে প্রুফ লিখে দিই, প্রুভড। বাস এইভাবে করতে হবে প্রমাণটা। এবার দেখো 12-এর 1-এর অঙ্কটা বলছে cos θ সমান x/√s² + y², এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের প্রমাণ দেখাতে বলেছে x sin θ সমান y cos θ। ঠিক আছে, তাহলে দেখো আমরা cos θ মানটা জানি, তাই এখান থেকে আমাদের কী করব, sin θ মানটা শুধু বের করে নেব। sin θ মান বের করতে হলে প্রথমে বর্গ করে নিই, তাহলে আমরা লিখব cos² θ, এখানে s², আর নিচে আমাদের রুটটা উঠে s² + y² হয়ে যাবে। আচ্ছা cos² θকে তোমরা লিখতে পারবা 1 - sin² θ, আর এখানে আমাদের s² + y²। আচ্ছা এখানে দেখো এটা sin² θ, আর এদিকে হয়ে যাবে এটা 1 - s² + y² হবে। এটা দেখো মাইনাসটা করলাম কী করে, ধরো এটা ওইদিকে পাঠিয়ে দাও আর এটা এইদিকে টেনে নাও, আবার ঘুরিয়ে নিলাম, বাস এই তো হয়ে গেল আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ s² + y²। তাহলে এখানে আমাদের গুণ হয়ে যাবে s² + y² মাইনাস s², তার নেমে যাবে, এখানে s² কেটে গেল, থাকলো আমাদের y² + y²। sin² θ মানটা যদি এটা হয়, তাহলে আমরা এখানে sin θ মানটা কত পাবো, sin θ মানটা পেয়ে যাবো y/√s² + y²। ঠিক আছে, y² ছিল y, আর এরপর √ওভার চেপে যাবে, বাস মান পেয়ে গেছি। চলো আমরা যদি তখন বাম পক্ষ ডান পক্ষ করি, তাহলে প্রমাণ দেখাতে পারবো LHS। ঠিক আছে, LHS নিলাম, বাম পক্ষটা আছে x sin θ, x গুণিত sin θ মানটা যদি বসাই, তাহলে y/√ওভার আছে s² + y², কত পাচ্ছে এখানে xy/√ওভার s² + y²। চলে এবার রাইট হ্যান্ড সাইড, এটা আছে y cos θ, তাহলে এখানে y রাখলাম, cos θ মানটা প্রথমেই দেওয়া ছিল x/√ওভার s² + y²। এখানে যদি গুণ করো, এখানে xy/√ওভার s² + y²,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে LHS সমান সমান RHS, ঠিক আছে, বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে প্রমাণিত আমাদের হয়ে গেল, প্রুভড। দেখো 12 নম্বরটা আছে আমাদের cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 1/2, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের মানটা বের করতে হবে কার, tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটার মানটা চেয়েছে। তো দেখো আমরা কি করি, এখান থেকে tan স্কয়ার থিটার মানটা বের করছে। তাহলে আমরা প্রথমে কি করব, দেখো আমরা cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দিই। তাহলে দেখো cos স্কয়ার থিটা ছিল, এর নিচে লিখবো আমরা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তার নিচে দিব আমরা cos স্কয়ার থিটা। আচ্ছা, এখানে 1/2 আছে, তাহলে এখানে ভাগ করা মানে নিচে হবে 1/cos স্কয়ার থিটা। সব জায়গায় তোমাকে নিচের দিকে কী করতে হবে, হরে cos স্কয়ার থিটা দিতে হবে। এভাবে আমরা ভাগ করে দিলাম। এবার আমরা করছি, দেখো এটা তো 1 পেয়ে যাবো, আর এটা পেয়ে যাবো tan স্কয়ার থিটা। আমরা কি করব, আমরা tan স্কয়ার থিটায় কনভার্ট করব, টেনে কনভার্ট করব। টেনের মান চেয়েছে, tan থাকবে আমাদের, তাহলে এখানে হাফ থেকে গেল। আর এখানে দেখো 1/cos স্কয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারবো sec স্কয়ার থিটা। তাহলে 1/2 sec স্কয়ার থিটাকে লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা, লেখা যায়, এটা সূত্র আছে আমাদের। আচ্ছা, এখানে যদি হাফটা গুণ করো, তাহলে হাফ প্লাস হাফ tan স্কয়ার থিটা। আর ট্যানগুলো আমরা একদিকে করবো। তা দেখো এখান থেকে tan যদি একদিকে করো, তা তোমরা পাবা tan স্কয়ার থিটা, এটা ধরো ওইদিকে নিয়ে গেলাম, তা প্লাস হয়ে গেল হাফ tan স্কয়ার থিটা। ওকে, আর এখানে দেখো এবার হাফটা এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের হবে 1 মাইনাস হাফ। একদম খেয়াল করো, মাইনাসগুলো অনেকে বুঝতে পারে না, তোমরা ভাবো যে এটা ওইদিকে গেল আর এই হাফটা এদিকে আসলো, আবার ঘুরিয়ে নিয়েছি, গুড। তাহলে এবার লক্ষ্য করো, এটা আমাদের ভগ্নাংশে যোগবিয়োগ করলে কত হবে। তাহলে আমি এখান থেকে tan স্কয়ার থিটা কমন নিয়ে তোমাদের একটু বুঝাই। এটা 1 প্লাস 1/2 আছে, আর এখানে এটা বিয়োগ করে তোমরা দেখো ভগ্নাংশে যোগবিয়োগ করবা, হাফ পাবা, এক থেকে হাফ গেলে হাফেই থাকে। এটা কত হবে, 3/2 আছে এখানে। তাহলে tan স্কয়ার থিটা এটা কত আছে, এটা 3/2 আছে, আর এখানে 1/2। আচ্ছা, এখানে দেখো 2 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা tan স্কয়ার থিটার মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো 1/3টা এইদিকে চলে আসবে, 1/3, কারণ এখানে 3 আছে, এখানে 1 আছে, তার tan স্কয়ার থিটা থাকবে, আর যে গুণের আকারে 3টা ছিল 1-এর নিচে নেমে যাবে। tan স্কয়ার থিটা সমান সমান 1/3 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3 নম্বরটা আমাদের আছে a প্লাস বি সমান সমান 90 ডিগ্রি, এটা আছে দেওয়া। আমাদের প্রমাণটা দেখাতে বলেছে sec স্কয়ার a প্লাস sec স্কয়ার b সমান সমান sec স্কয়ার a ইন্টু sec স্কয়ার b, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এটা যখন মান দেওয়া আছে, এখান থেকে আমরা b এর মানটা বের করে নিই। তাহলে b সমান সমান হবে 90 ডিগ্রি মাইনাস a। চলো বাম পক্ষ আমরা নিয়ে আসি, লেফট হ্যান্ড সাইড মানে LHS। তাহলে বাম পক্ষটা আছে sec স্কয়ার a প্লাস sec স্কয়ার b। আচ্ছা, বি এর জায়গায় আমরা লিখছি, দেখো 90 ডিগ্রি মাইনাসে, যদি মানটা বের করে রাখলাম, তাহলে এটা sec স্কয়ার a, আর এটা দেখো এটা কত হবে, sec 90 ডিগ্রি মাইনাসে, sec কী হবে, cosec হয়, তাহলে secকে আমরা লিখব cosec স্কয়ার a লিখে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা কী করবো, এটাকে বাই করে নিই, 1/, এটা পাবা cos স্কয়ার a পাবা, প্লাস এটা 1/sin স্কয়ার a পাবা, ভগ্নাংশে যোগবিয়োগ করে নাও। তাহলে এটা আসবে cos স্কয়ার a, আসবে sin স্কয়ার a। এটা দেখো cos স্কয়ার মিলে গেলে পরে আমরা এখানে sin স্কয়ার a লিখতে পারবো, sin স্কয়ার মিলে গেছে, তাহলে এখানে cos স্কয়ার a লিখতে পারবো। আচ্ছা, দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a তো 1 হয়ে যাবে, তাই না, ওটা তো সূত্র আছে। আর নিচে cos স্কয়ার a আর sin স্কয়ার a, বাস এভাবে রেখে দিলাম। আচ্ছা, আমরা ডান পক্ষে চলে যাই, আমরা বাম পক্ষে এভাবে রাখলাম, আমরা লিখব রাইট হ্যান্ড সাইড RHS। ডান পক্ষটা আছে sec স্কয়ার a আর sec স্কয়ার b, তাহলে b এর জায়গায় আমরা লিখছি 90 ডিগ্রি মাইনাস a। তাহলে আমাদের আছে sec স্কয়ার a, আর দেখো এটা sec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস a, secটা হবে cosec, তাহলে আমরা এখানে cosec স্কয়ার a করে নিতে পারবো পুরো কোণের সূত্র অনুযায়ী। আচ্ছা, এবার 1/, করে নাও, তো এটা দেখো secকে 1/cos স্কয়ার a করতে পারবা, আর এটা 1/sin স্কয়ার a করতে পারবা, উল্টে যাবে। আচ্ছা, এরা গুণ করে নাও, তাহলে 1/cos স্কয়ার a, আর এটা হবে sin স্কয়ার a। দেখো আমাদের যেটা বলেছিল বাম পক্ষ ডান পক্ষ, দেখো এটা যেটা আছে এটা সেটা আছে,
তাহলে আমরা কিন্তু সমান দেখাতে পারলাম। তাহলে LHS সমান সমান RHS, প্রুভড, আমরা প্রমাণটা করে দিয়েছি। এবার দেখো 13 অঙ্কগুলো নিয়েছি, 13 র্যাকেটটা। তো 13 র্যাকেটটা বলছে 11 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও গড়ার অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তা ল্যাম্প পোস্টের উচ্চতা নির্ণয় করো। তো দেখো আমরা ছবিটা এঁকে প্রশ্নটা ভালো করে বুঝি। তাহলে আমাদের কি বলেছে, 11 মিটার উঁচু একটা বাড়ি আছে, সেই ছাদ থেকে দেখছে কিন্তু ল্যাম্প পোস্টকে। তাহলে আমরা প্রথমে একটা বাড়ি তৈরি করব। তাহলে এখানে দেখো, এখানে আমাদের অবনতি কোণে বলেছে দুটো, তাহলে আমাদের বাড়িটা উচ্চতা বড় আছে, বেশি আছে ল্যাম্প পোস্টের চেয়ে। তাহলে এখানে আমরা বাড়িটাকে বেশি উঁচু করব। তাহলে এই যে আমাদের একটা বাড়ি, এই যে আমাদের মাটি, আর ল্যাম্প পোস্ট, লাইট পোস্ট যেটা, আমরা এখানে একটা লাইট পোস্ট তৈরি করলাম এই জায়গায়। ওকে, তাহলে আমরা এখানে এটা যোগ করে দিই, আয়তক্ষেত্র তৈরি হবে। বাড়ির ছাদ এখানে, এই যে এটা এ বিন্দু নিলাম, এটা বি, বি হচ্ছে বাড়ি, আর CD আমরা নিলাম ল্যাম্প পোস্ট, লাইট পোস্ট যেটা। আচ্ছা, তাহলে আমাদের এই যে এখানে ছাদটা আছে, এই ছাদ থেকে দেখছে দেখো, ঠিক আছে, ল্যাম্প পোস্টের চূড়াকেও দেখছে। তাহলে এটা আমরা একটা কী করি, অবনতি কোণ তৈরি করবে, তো আমরা সমান্তর সরলরেখা আমরা তৈরি করি। তাহলে এখান থেকে দেখো, এই যে আমাদের, ঠিক আছে, কত ডিগ্রি করে দেখছে, তাহলে আমাদের এখানে চূড়াকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে, তা 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, এটা 30 ডিগ্রি। তাহলে একান্তর কোণ অনুযায়ী দেখো এটা আমাদের হয়ে যাবে কত, 30 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এবার পাদদেশকে দেখছে ল্যাম্প পোস্টের, তাহলে এখান থেকে এইভাবে করে যোগ করে দাও। তো এইভাবে করলে দেখো, এই যে এখানে অবনতি কোণটা, এটা আমাদের বলেছে 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা আমাদের কত হবে, 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা দেখো কী করব, আমাদের যেটা বের করতে বলেছে, আমাদের ল্যাম্প পোস্টের উচ্চতা CD বের করতে বলেছে। CD কত হবে, CD মানটা দরকার। সেখানে একটা নাম দিয়ে আমরা, এটা আমরা E নাম দিয়ে দেবো। তাহলে এখানে কিন্তু আমাদের আছে BE সমান সমান CD আছে, আর আছে এখানে দেখো BD সমান সমান EC। আয়তক্ষেত্রে যেহেতু এগুলো মান সমান হবে। আচ্ছা, AB তো হচ্ছে বাড়ির উচ্চতা, বাড়িটির উচ্চতা। তাহলে AB হচ্ছে আমাদের এখানে কিন্তু বাড়িটির উচ্চতা, কিন্তু আমাদের বলে দিয়েছে 11 মিটার, 11 মিটার বলেছে। আচ্ছা, CD হচ্ছে আমাদের ল্যাম্প, আমাদের আছে ল্যাম্প পোস্টের উচ্চতা, এটাই আমাদের কিন্তু বের করতে হবে। আচ্ছা, এবার আমরা কী করব, প্রথমে আমাদের যেহেতু বাড়িটা ABটা দেওয়া আছে, তাহলে আমরা বড় ত্রিভুজটা নিই, ঠিক আছে, ABD ত্রিভুজ নিচ্ছি। এটা সব সমকোণী ত্রিভুজ আছে। তাহলে এখানে আমরা লিখব সমকোণী ত্রিভুজ ABD এর ত্রিভুজ ABD এই ত্রিভুজের যে কোণটা আছে, এই কোণটা ADB, এর কোণ ADB সমান সমান 60 ডিগ্রি এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এর সাপেক্ষে আমরা কী করবো, দেখো ভূমি বাই লম্ব। তাহলে দেখো, যে কোণের সাপেক্ষে বলবে সেটা ভূমি হয়, আর এটা লম্ব হয়। তাহলে ABটা লম্ব, তাহলে লম্ব বাই ভূমি আমরা করব। তাহলে লম্বটা আছে আমাদের AB বাই BD, লম্ব বাই ভূমি কী হয়, ট্যান, কোণটা 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি। তাহলে ABর মান আমাদের জানা আছে। তাহলে AB হচ্ছে কত, AB আমাদের দেওয়া আছে 11, বাড়ির উচ্চতা 11 মিটার, আর BDটা এখান থেকে বের হবে। তার ট্যান 60 মান তোমরা √3 লিখবা। তাহলে এখান থেকে তোমরা BD পেয়ে যাবা, কত পেয়ে যাবা, এটা 11/√3 পাবা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই ত্রিভুজটা নিচ্ছি। আচ্ছা, BD পেয়ে যাওয়া মানে এখানে EC পেয়ে যাবা, এটাই কিন্তু আমাদের EC, এটা জানি রাখবা, BD EC সমান আছে। তাহলে আবার সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটা আমরা নেব, এটা AEC এর কোণটা নেব, কোনটা কোণ, এটা হচ্ছে ACE সমান কত আছে, 30 ডিগ্রি এর সাপেক্ষে। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি EC আর লম্ব AE, কেন আমরা লম্ব বাই ভূমি করব,
তাহলে অতএব AE বাই ইসি সমান সমান কত হবে tan 30 ডিগ্রি। আচ্ছা দেখো এই আমরা কত, তাহলে এই যদি বের করি আমরা, চলো এইটা বের করি, এই কত আমাদের হবে, এইটা আমরা পাবো AB মাইনাস বি, ঠিক আছে, এবি থেকে বি বাদ দিলে এই পাবো। আচ্ছা এখানে দেখো এবিটা হচ্ছে আমাদের 11, বাড়ির উচ্চতা 11 মিটার, আর বিটাই হচ্ছে আমাদের সিডি, তাহলে বির জায়গায় সিডি লিখে দিলাম। তাহলে এর মানটা দেখো বের করলাম কত, 11 মাইনাস সিডি, তাহলে এর জায়গায় লিখবো, এই জায়গায় লিখবো 11 মাইনাস সিডি, ঠিক আছে, যেহেতু সিডির মান দরকার, ল্যাম্পপোস্টের উচ্চতা, সিডি কিন্তু বের হবে। আর ইসির মানটা দেখো আমরা বের করে রাখলাম 11/√3, তাহলে এখানে লিখবো 11/√3, tan 30 ডিগ্রি মান তোমরা লিখবা 1/√3। চলো এখান থেকে সলভ করে আমাদের কার মানটা বের করতে হবে, আমাদের বার করতে হবে সিডির মানটা, 11 মাইনাস সিডি, আর দেখো 1/√3, এটা কিন্তু গুণ হয়ে যাবে, এটা 11/√3, ঠিক আছে, এটা গুণ করতে পারবা। আচ্ছা আমি এখানে দেখাই, বা, ঠিক আছে, এরকম করে দিলাম, বা 11 মাইনাস সিডি, এটা দেখো এটা তো গুণ করে কোথায় যাবে, এটা উপরে 11 আর নিচে হবে 3 হবে, √3 গুণ করে 3 হয়, বা দেখো এটা সিডিটা ওদিকে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, এটা 11 মাইনাস, এটা এদিকে নিয়ে আসলাম 11/3, এটা ভাবনাসে যোগ বিয়োগ করো, 3 লসাগু 33 মাইনাস 11, এটা বিয়োগগুলো করতে হবে 22/3, ঠিক আছে। আর এটাকে যদি ভাগ করো তাহলে আমরা দেখো এখানে যদি ভাগ করে দাও তাহলে কত হবে, 7 পূর্ণ 1/3 পাচ্ছে সিডির মান কত, 7 পূর্ণ 1/3, তাহলে ল্যাম্প পোস্টের উচ্চতা আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব তোমরা লিখতে পারবা, অতএব ল্যাম্প পোস্টের উচ্চতা, ল্যাম্প পোস্টের উচ্চতা পেলাম 7 মানে 7 পূর্ণ 1/3, ঠিক না, এটা পূর্ণ সংখ্যা এসেছে, 7 পূর্ণ 1/3 কী করবে, এটা মিটার, এত মিটার, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 13 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বৃদ্ধি পায় যখন সূর্যের উন্নতির কোণ 45 ডিগ্রি থেকে কমে 30 ডিগ্রি হয়, তাহলে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা এখানে দেখো আমাদের একটা স্তম্ভ আছে, তাহলে এই যে আমাদের স্তম্ভ, এটা আমাদের মাটি, তার প্রথমে যে কোণটা ছিল, ঠিক আছে, আমাদের 45 ডিগ্রি বলেছে, এই যে আমাদের এবি স্তম্ভের উচ্চতা বলে দিলাম 45 ডিগ্রি, এই যে। এবার বলছে আমাদের যখন বলছি যে ছায়া দৈর্ঘ্যটা 60 মিটার বেড়ে যাচ্ছে এখান থেকে, তাহলে দেখো এখান থেকে এই যে এটা আমরা 60 মিটার, এটা আমরা যদি সি, এটা যদি ডি নাম দিই, তো এতটা বাড়লো 60 মিটার, তাহলে আমাদের উন্নতির কোণটা 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়ে যাবে, তাহলে দেখো উন্নতির কোণটা কোথায় যাবে, 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়ে যাবে, এইভাবে হবে আমাদের ছবিটা। তাহলে এই যে এ বি আমাদের স্তম্ভ, এটা আমাদের ছায়া দৈর্ঘ্য, বিসিটা আবার বিডি ছায়া দৈর্ঘ্য, যখন উন্নতির কোণটা 45 ডিগ্রি তখন স্তম্ভের ছায়া দৈর্ঘ্য বেশি, আর যখন উন্নতি কোণ হবে 30 ডিগ্রি তখন এবি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য হয়ে যাবে কত, বিডি হয়ে যাবে। তাহলে স্তম্ভের উচ্চতা বের করতে বলেছে, তাহলে আমরা দেখো কীভাবে বের করছি। আমরা প্রথমে এই ত্রিভুজ নেব, ABC ত্রিভুজ নিচ্ছি, তাহলে এখানে এবি কিন্তু স্তম্ভের উচ্চতা আছে, এবি হচ্ছে স্তম্ভের কি উচ্চতা, এটা আমাদের কি করতে হবে, এটা বের করতে হবে, এটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা এখানে দেখো বড় ত্রিভুজ নিচ্ছি, এই ত্রিভুজ নিচ্ছি ABC ত্রিভুজ, ছোটো ত্রিভুজ, এটা বড়, তো বড়টা ABDটা হচ্ছে বড়, ছোটো ত্রিভুজটা হচ্ছে ABC। আচ্ছা ত্রিভুজ ABC থেকে আমরা নিব, দেখো সমকোণী ত্রিভুজ এগুলো সব আছে, সমকোণী ত্রিভুজ ABC এর কোণটা আছে এখানে দেখো AC, যদি বলি ACB সমান 45 ডিগ্রি, এর সাপেক্ষে করব, এর সাপেক্ষে, ঠিক আছে, এই কোণের সাপেক্ষে ভূমি BC, লম্ব AB, তাহলে লম্ব বাই ভূমি করব, লম্ব বাই ভূমি AB বাই BC, tan 45 ডিগ্রি। আচ্ছা tan 45 মানে কি জানো, 1 জানো তোমরা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি AB সমান BC, তাহলে দেখো স্তম্ভের দৈর্ঘ্যটা আর ছায়া দৈর্ঘ্যটা এখানে সমান পেয়ে গেলাম। আচ্ছা এবার আমরা বড় ত্রিভুজটা নিই,
লিখব আবার আবার সমকোণী ত্রিভুজ। আবার সমকোণী ত্রিভুজ কে আছে? এ বি ডি এর কোণটা নেব আমরা এডি বি সমান সমান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি এর সাপেক্ষে ঠিক আছে। তাহলে এখানে দেখো 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমিটা বিডি আর লম্বটা হচ্ছে এবি। তাহলে এখানে আমরা লম্ব বাই ভূমি করব। লম্ব বাই ভূমি মানে বিডি, এটা হবে tan 30 ডিগ্রি। ঠিক আছে, আমাদের এবির মানটা বের করতে হবে। এবি, তা দেখো এবি থাকবে। আচ্ছা দেখো বিডির মানটা আমরা বের করতে পারবো বিসি যোগ সিডি। তাহলে এবি থেকে গেল, এবিতে বের হবে। আচ্ছা বিডির মানটা, তাহলে বিডি জায়গায় লিখছি আমরা বিসি যোগ সিডি, ঠিক না? এটা হচ্ছে tan 30 মান হচ্ছে 1/√3। এবার দেখো এখানে এবি থাক, আর এই যে বিসির মানটা কিন্তু আমরা বের করলাম। বিসি জায়গায় তোমরা এবি লিখতে পারবা, বিসি জায়গায় এবি। আর সিডির মানটা দেখো ওখানে আছে 60, সিডির মানটা হচ্ছে 60, এদিকে হচ্ছে 1/√3। তাহলে এবার দেখো আমরা বর্গমূল করবো, এটা হবে √3 এবি, ঠিক আছে। আর সমান সমান পেয়ে যাবা এবি প্লাস 60। আচ্ছা আমি এখানে দেখাই, বা এবিগুলো বাদিকে নিয়ে আসলে তা আমাদের দেখো আমরা √3 - 1 পাবো, আর এবিটা কমন নিয়ে নেব সমান সমান, এদিকে শুধু থেকে যাবে 60। আচ্ছা ডিগ্রি দিয়ে দিয়েছি, ডিগ্রি হবে না, কী হবে? শুধু 60 হবে। তাহলে এখান থেকে আমরা এবি কত পাবো? এবি সমান পেয়ে যাব 60/√3 - 1। আচ্ছা তাহলে এটা আমরা যদি একটু হর কম্বিনেশন করে নিই, তাহলে 60 এটা পেয়ে যাবা 60 × √3, ঠিক আছে। 60 × √3 প্লাস 1 হবে। আর নিচে দেখবা এটা এভাবে পেয়ে যাবা √3 - 1 আর √3 প্লাস 1। এটা 60 √3 প্লাস 1, আর নিচে এটা সূত্র ভেঙে দেখবা এটা 3 - 1 পাবা। তো 3 - 1 বলতে 2 পাবা। এটা যদি কাটাকাটি করে এটা হবে 30। তাহলে আমরা কত পেয়ে আছি দেখো 30, আর এখানে আমরা √3 প্লাস 1 রেখে দিলাম। বাস, আমরা √3 মানটা আমরা বসাবো না, এভাবে রেখে দিলে হবে অ্যান্সারটা। তাহলে আমরা পেয়ে গেছি এবির মানটা, স্তম্ভের উচ্চতা পেয়ে গেছি। √3 মান বসিয়েও করা যায়, আমরা √3 মানটা না বসিয়ে করছি আমরা, যেহেতু √3 মানটা এখানে বলে নিই। তাহলে আমরা ওতে বলে দেব স্তম্ভের উচ্চতা। স্তম্ভের উচ্চতা কত পেলাম? 30 × √3 প্লাস 1 কি আমরা লিখে দেবো মিটার। এই যে দেখো এভাবে অঙ্কটা করতে হবে আমাদের। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। সব অঙ্কগুলো ভালোভাবে করে দিয়েছি। তবু যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবা, সেই নাম্বারটা মেনশন করে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আবার তোমাদের সঙ্গে পরের ক্লাসে দেখা হবে। তোমরা তাহলে ভালো থেকো।